আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে রিক্সাবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ শাকির হাসান, সহকারী শিক্ষক, রিক্সাবাজার বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অষ্টম শ্রেণী বিজ্ঞান বিষয়ের অধ্যায় 8 রাসায়নিক বিক্রিয়া। আজকে আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে অন্যতম হচ্ছে প্রতীক, সংকেত ও যোজনী। এর আগে আমরা জেনে নেব আসলে রসায়ন কী। আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমরা প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে দাঁত ব্রাশ করা। ওই দাঁত ব্রাশ করার সময় আমরা যে টুথপেস্ট ব্যবহার করছি, মুখ ধোয়ার জন্য যে ফেস ওয়াশ ইউজ করছি, গোসলের জন্য যে সাবান ব্যবহার করছি, সাজগোজের জন্য কসমেটিক্স, অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানে আমরা হাতে মেহেদি দিচ্ছি, তারপর ঘর রং করার জন্য বিভিন্ন রং তৈরি করছি, আমার প্রিয় খাবার দই তৈরি করছি অথবা পনির তৈরি করছি এবং জীবন রক্ষাকারী ওষুধ তৈরি করছি। এই সব কিছুর মধ্যে যে উপাদানটি আছে সেটাই হচ্ছে রসায়ন। আমরা যে রসায়ন নিয়ে কথা বলতেছি, এই রসায়ন সবসময় একই রকম ছিল না। এইটা ইংরেজিতে আমরা বলি কেমিস্ট্রি। এটা এসেছে শব্দটা আলকেমিয়া থেকে। আর প্রাচীনকালে যারা রসায়ন চর্চা করত তাদেরকে বলা হতো আলকেমিস্ট। মুসলিম বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ানকে রসায়নের জনক বলা হয়ে থাকত। জাবির ইবনে হাইয়ান হচ্ছে সেই ব্যক্তি যার অবদানে আজকে রসায়ন এই পর্যায়ে এসেছে। কিন্তু আসলে জাবির ইবনে হাইয়ানকে আমরা প্রাচীন রসায়নের জনক বলা হলেও সত্যিকার অর্থে রসায়নের জনক হিসেবে আমরা যাকে চিনি তার নাম হচ্ছে অ্যান্টোনিও ল্যাভোইসিয়ে। তো আজকে আর কিছু না টপিক না বাড়িয়ে আমরা মেন টপিকে চলে আসি, রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞা যদি আমরা জানতে চাই তাহলে বলতে পারি যে পদ্ধতিতে দুই বা ততোধিক মৌল বা যৌগ পরস্পর যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করে তখন তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। অর্থাৎ আমরা যখন একটা নতুন পদার্থ তৈরি করতে পারি তখনই এটাকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলতে পারি। ধরো আমরা যে বরফ আছে, বরফ গলে পানি হইতেছে, পানিকে আবার বাষ্প করা যায়। তো এখানে পদার্থের কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হচ্ছে, এটা আমরা ভৌত পরিবর্তন বলি। আর যখন একটা নতুন পদার্থ সৃষ্টি হয় তখন আমরা তাকে রাসায়নিক বিক্রিয়া বলি। রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা আমরা আরও ভালো বুঝতে পারবো যদি আমরা আরও কিছু টপিক সম্পর্কে জানি। এর মধ্যে হচ্ছে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। এই টপিক সম্পর্কে অলরেডি আমরা জেনে গেছি। মৌলিক পদার্থ হচ্ছে যাকে ভাগ করলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে আমরা মৌলিক পদার্থ বলি। এখন পর্যন্ত প্রকৃতিতে 118টা মৌল পাওয়া গেছে। এখন পর্যন্ত প্রকৃতিতে যে 118টা মৌল পাওয়া গেছে এর মধ্যে 98টা প্রকৃতিতে পাওয়া গেছে আর বাকি 20টা আমরা কৃত্রিমভাবে তৈরি করেছি। তো আর যখন কোনো পদার্থকে ভাগ করলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তখন আমরা তাকে যৌগিক পদার্থ বলি। এখন এই মৌলের মধ্যে দেখা গেছে আমরা যদি হাইড্রোজেন, হিলিয়াম সম্পূর্ণভাবে নামগুলো লিখতে থাকি তাহলে আমাদের লিখতে অনেক সময় লাগবে। তো এত সময় সবসময় তো আমাদের হাতে থাকবে না, তাই আমরা শর্টকাটে আমরা কিছু জিনিস ব্যবহার করি, তাকে আমরা বলি প্রতীক। প্রতীক কাকে বলে? প্রতীক বলার আগে দেখো, আমরা যে হাইড্রোজেন জানি, হাইড্রোজেনের প্রথম অক্ষর হচ্ছে এইচ। হাইড্রো শব্দের অর্থ হচ্ছে পানি, জেন মানে উৎপাদনকারী। হাইড্রো শব্দের অর্থ পানি, জেন মানে উৎপাদনকারী, পানি উৎপাদন করি। এটা সম্পূর্ণ নামটাকে আমরা না বলে এর সংক্ষিপ্তভাবে বললাম হাইড্রোজেন। এছাড়া হিলিয়াম, আরেকটা পরিচিত মৌল আছে, এটা হচ্ছে সোডিয়াম। এখানে দেখো এই হাইড্রোজেন আর হিলিয়াম হচ্ছে মৌলের ইংরেজি নাম। আমরা পানি উৎপাদন না করে এই বস্তুটার ইংরেজি নাম কী দাঁড়ালো? হাইড্রোজেন। এটা আমরা যদি সম্পূর্ণটা লিখতে সময়ব্যাপী বা সময় লাগবে, তাই আমরা এটা শর্টকাটে
শর্টকাটে এইচ দ্বারা প্রকাশ করতে পারি। সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম। সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম। এই ন্যাট্রিয়ামটাকে আর ইংরেজি নাম হচ্ছে সোডিয়াম। তো এই প্রথম দুই অক্ষর ন্যাট্রিয়াম থেকে সোডিয়ামের উৎপত্তি। সোডিয়ামের এই জন্য আমরা এটার প্রতীককে এনএ দ্বারা প্রকাশ করি। হাইড্রোজেনের প্রথম অক্ষর এইচ, এই জন্য এটার প্রতীক এইচ। এখন হিলিয়ামেরও প্রথম অক্ষর এইচ, হিলিয়ামের প্রথমে এইচ না, তো আমরা কিন্তু অলরেডি হাইড্রোজেনের জন্য এইচ ব্যবহার করে ফেলেছি। এই জন্য এই ইংরেজি নামের প্রথম দুই অক্ষরকে আমরা এর প্রতীক হিসেবে গ্রহণ করেছি, হিলিয়াম। ওকে, এবার তাহলে আমরা প্রতীকের সংজ্ঞাটা দেখতে পারি। প্রতীকের সংজ্ঞা আমরা কি বলতে পারি? প্রতীকের সংজ্ঞা আমরা বলতে পারি মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত প্রতীক বলে। যেমন হাইড্রোজেনের এইচ, প্রতীক এইচ, হিলিয়ামের এইচই এবং সোডিয়ামের এনএ, এটা হচ্ছে আমাদের প্রতীক। আর আমরা যদি সংকেত বলি, সংকেত হচ্ছে মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। তাহলে প্রতীক আর সংকেতের মূল পার্থক্যটা কী আমরা যদি বলতে পারি কেউ? তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি প্রতীক হচ্ছে কোনো মৌলের, শুধুমাত্র মৌলের, যৌগ কিন্তু না। প্রতীক হচ্ছে কার? শুধুমাত্র মৌলের ল্যাটিন বা ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপ। ল্যাটিন বা ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে প্রতীক। আর সংকেত কি? এখানে কিন্তু আমরা অণু আর পরমাণুর কথা আসতেছে। এখানে আমরা কি আসতেছে? অণু আর পরমাণুর কথা আসতেছে। মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে আমরা সংকেত বলতেছি। সংকেত আমরা কাকে বলতেছি? মৌল বা যৌগের সংক্ষিপ্ত রূপকে সংকেত বলতেছি। যেমন ধরো, আমরা একটু আগে হাইড্রোজেনের প্রতীক পড়েছি এইচ, কিন্তু যখন দেখতেছো হাইড্রোজেনের সাথে 2 লেখা আছে, এর দ্বারা কী বোঝাচ্ছে? এই হাইড্রোজেন অণুতে 2টা পরমাণু আছে। হাইড্রোজেন অণুতে 2টা পরমাণু আছে। তা এই হাইড্রোজেন এখানে অন্য কোনো মৌলিক পদার্থ এখানে নাই, শুধুমাত্রই হাইড্রোজেন আছে। তো এটা হাইড্রোজেন একটা মৌল। এই হাইড্রোজেন মৌলের অণুর সংক্ষিপ্ত রূপটা হচ্ছে এর সংকেত। এই H2 হচ্ছে হাইড্রোজেনের সংকেত। আর এইচ, শুধুমাত্র যদি আমরা এইচ বলি তাহলে এই এইচ হচ্ছে প্রতীক। এইচ হচ্ছে প্রতীক, এইচ হচ্ছে প্রতীক। আর H2 যদি আমরা সম্পূর্ণ অংশ নেই তাহলে এটা হচ্ছে সংকেত। সবাই বুঝতে পারছো? H2 এটা হচ্ছে আমাদের প্রতীক, H2 হচ্ছে সংকেত। আর এই যে এটার যে মূল যে মৌলটা কোনটা? হাইড্রোজেন। এই হাইড্রোজেন এটা হচ্ছে এর সংক্ষিপ্ত রূপ। মৌলটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে প্রতীক। আর H2 হচ্ছে এই অণুর সংক্ষিপ্ত রূপ। H2 হচ্ছে অণুর সংক্ষিপ্ত রূপ। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর আমরা আরও দেখতে পারি, যেমন সোডিয়াম ক্লোরাইড। আমরা যে খাবার লবণ খাই এর সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এখানে সোডিয়াম হচ্ছে আমাদের সোডিয়াম হচ্ছে একটা মৌল, ক্লোরিন একটা মৌল। এই দুটো পরস্পর যুক্ত হয়ে আমাদের খাবার লবণ তৈরি করে। এরপর যদি তুমি দেখো, আমরা আরও বলতে পারি সালফিউরিক অ্যাসিড, H2SO4। এখানে 3টা মৌল আছে, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন। হাইড্রোজেন, সালফার, অক্সিজেন। হাইড্রোজেন একটা মৌল, সালফার একটা মৌল, অক্সিজেন একটা মৌল। তো H একটা প্রতীক, সালফার একটা প্রতীক। এই H হচ্ছে হাইড্রোজেনের প্রতীক, সালফারের প্রতীক হচ্ছে S, সালফারের প্রতীক হচ্ছে S, অক্সিজেনের প্রতীক হচ্ছে O। আর সালফিউরিক অ্যাসিড সম্পূর্ণটা একসাথে যখন আসতেছে তখন এই অণুটার প্রতীক হচ্ছে সংকেত হচ্ছে H2SO4। এইখানে তুমি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছো যে এই অণুটার মধ্যে 2টা হাইড্রোজেন পরমাণু, 1টা সালফার পরমাণু এবং 4টা অক্সিজেন পরমাণু আছে। ওকে, তাহলে এই চিত্রটা দেখো। আমরা জানি সোডিয়াম
সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম এরকম ইলেকট্রনগুলো পরমাণুর চারপাশে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারপাশে ঘুরতেছে। তো এখন আমরা যদি দেখি এখানে কয়টা দেখতে পারিতেছ, 2 8 1, 2 8 1 এর ইলেকট্রন বিন্যাস 2 8 1। ম্যাগনেসিয়ামের দিকে খেয়াল করো, 2 8 2। ক্লোরিন দিকে খেয়াল করো, তাহলে দেখতে পারবা যে 2 8 7। এটা আমরা ষষ্ঠ অধ্যায়ে অলরেডি শিখেছি ইলেকট্রন বিন্যাস। সোডিয়ামের যেহেতু পারমাণবিক সংখ্যা 11, এর মানে ইলেকট্রন হচ্ছে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন এবং সর্বশেষ কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন থাকবে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন এবং সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন রয়েছে। কি দেখতে পাচ্ছ এখানে, যে প্রত্যেকটা কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 8। তোমরা যখন 9-এ উঠবা তখন আরও সম্পর্কে জানবা, কিন্তু আমাদের আপাতত জেনে রাখো যে সবাই এই 8 সংখ্যাটা খুব পছন্দ করে। এই 8 সংখ্যাটাকে আমরা একটা কথা বলি, এটাকে বলি অষ্টক। এটাকে আমরা বলি অষ্টক নিয়ম। অ্যাড দেখো না, ধরো আমরা কমপ্লেন খাই, অ্যাডের মধ্যে যখন দেখায় কমপ্লেন নামে একটা হেলথ ড্রিঙ্ক আছে, ওই হেলথ ড্রিঙ্ক খাওয়ার পর লম্বা হয়ে যায়, দেখছো না? ঠিক এরকমভাবে আমরা সবাই কী করি, ওই বাচ্চাটার মতো লম্বা হওয়ার জন্য কমপ্লেন খেয়ে ফেলি। তারপর যে হরলিক্সের যেমন অ্যাডের মধ্যে দেখেন না, টলার, স্ট্রঙ্গার, শার্পার, আসলে কি এরকম হয় কিনা আমরা জানি না, কিন্তু ওই বাচ্চার মতো টলার, স্ট্রঙ্গার, শার্পার হওয়ার জন্য আমরা সবাই কী করি, হরলিক্স খাওয়া শুরু করি। তো এইটা যেমন একটা মডেল না, ওইখানে যা দেখায় একটা মডেল, ঠিক এরকমভাবে একটা মৌল বা মৌলের পরমাণু চায় একটা স্থিতিশীল পর্যায়ে পৌঁছানোর জন্য। একটা স্থিতিশীল পর্যায়ে তখনই পৌঁছায় যখন সর্বশেষ কক্ষপথটি সম্পূর্ণ থাকে, শুধুমাত্র প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, আর বাকি সবগুলো ইলেকট্রনের স্টেবল একটা কক্ষপথ পাওয়ার জন্য 8টা করে ইলেকট্রন থাকে। তো এইখানে কয়টা আছে, 1টা। এইখানে কয়টা আছে, 2টা। এখানে কয়টা আছে, এখানে আছে তোমার দেখো 7টা। এখানে কয়টা আছে, 7টা। ওকে, তাহলে ওরা কি করবে, আমরা 8টা যদি, ওরা কী করবে, এই 8টা ইলেকট্রনের মধ্যে হয়তোবা ওরা কিছু ইলেকট্রন দান করবে অথবা কিছু ইলেকট্রন শেয়ার করবে। শেয়ার মানে হচ্ছে, ধরো আমি আর আমার ফ্রেন্ড রেস্টুরেন্টে গেছি, এখন 500 টাকা বিল আসছে। এখন আমার কাছে কিছু টাকা আছে, ওর কাছে কিছু টাকা আছে, দুইজনে মিলে গেছি। এখন 500 টাকা যখন বিল আসছে, যদি আমি 300 টাকা দিই আর ও যদি 200 টাকা দেয়, তখন কি হবে, বলবে যে আমি বেশি দিছি, আমি একটু বেশি ভাব দেখাবো, ও একটু কম ভাব দেখাবে। আবার দেখা গেছে যদি পুরো টাকাটা আমি দিয়ে দিই, আমার ভাব কে দেখে, তখন ও একটু ছোটো ছোটো মনে করবে না? এখন বন্ধুরা কী করে, সবসময় সমান সমান পে করে। তাহলে হচ্ছে ও 250 টাকা পে করবে, আমি একটা 250 টাকা পে করব, তাহলে দুইজন সমান সমান থাকবে না? ঠিক এরকমভাবে দেখা গেছে শেয়ারিং হচ্ছে যে আমরা ভাগাভাগি করে নেওয়া। শেয়ারিং মানে বোঝায় ভাগাভাগি করা। আর সবাই ওই মডেল হওয়ার জন্য এই 8 সংখ্যাটা সবাই পূর্ণ করতে চাইবে। মডেল হওয়ার জন্য সবাই 8 সংখ্যাটা পূর্ণ করার জন্য ইলেকট্রন দান করবে, গ্রহণ করবে অথবা শেয়ার করবে। ইলেকট্রন দান করবে, গ্রহণ করবে অথবা শেয়ার করবে। 8কে আমরা অর্ধেক করি, অর্ধেক করলে যে সংখ্যাটা পাই সেটা হচ্ছে 4। যে সংখ্যাটা পাই সেটা হচ্ছে 4। তাহলে 1 থেকে 3 পর্যন্ত একটা অবস্থা, 4 হচ্ছে একটা অবস্থা, 5 থেকে 7 পর্যন্ত একটা অবস্থা, এবং সম্পূর্ণ একটা অবস্থা হচ্ছে 8। যখন আমার সম্পূর্ণ থাকবে, এই 8 থাকবে সর্বশেষ কক্ষপথে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে নিষ্ক্রিয় অবস্থা। তখন এটাকে আমরা বলবো নিষ্ক্রিয় অবস্থা। যখন এরকম 4 থাকবে, তখন ওরা হচ্ছে ইলেকট্রন শেয়ার করবে। 4 যখন থাকবে তখন ওরা ইলেকট্রন শেয়ার করবে। 1 থেকে 3 যখন থাকবে তখন ওরা ইলেকট্রন দান করবে। মানে এই যে একটা ইলেকট্রন আছে না, এই ইলেকট্রনটা ধরো এই ক্লোরিনের এখানে চলে আসবে, এই ইলেকট্রনটা ও কী করবে, ক্লোরিনকে দিয়ে দিবে। ওকে,
ধরো এই যে ম্যাগনেসিয়ামের কাছে আছে না, ম্যাগনেসিয়ামের কাছে কয়টা আছে, 2টা আছে ইলেকট্রন। তাহলে ও হচ্ছে একটা ইলেকট্রন দিবে, এরকম আরেকটা ক্লোরিনকে আরেকটা ইলেকট্রন দিবে। তার মানে ম্যাগনেসিয়ামের যে 2টা ইলেকট্রন আছে, ম্যাগনেসিয়ামের 2টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন দান করবে 2টা ক্লোরিনকে, কারণ ক্লোরিনের একটা করে ইলেকট্রন প্রয়োজন। ক্লোরিনের কয়টা করে ইলেকট্রন প্রয়োজন, একটা করে ইলেকট্রন প্রয়োজন। ওকে, সো আমরা সবাই বুঝতে পেরেছি। আবার বলতেছি যে এটা নির্ভর করে 8 সংখ্যার উপর। এই 8 সংখ্যাটাকে আমরা বলি অষ্টক। 8 সংখ্যাটাকে বলি আমরা অষ্টক। এই অষ্টক সম্পূর্ণ করার জন্য কোনো পরমাণুগুলো কিছু ইলেকট্রন দান করে, হয়তোবা গ্রহণ করে অথবা শেয়ার করে। তো এটার অর্ধেক কত আসে, 4। তাহলে 1 থেকে 3 পর্যন্ত ইলেকট্রন হলে ওরা দান করবে, 5 থেকে 7 পর্যন্ত হলে ওরা ইলেকট্রন গ্রহণ করবে। 5 হলে তোমার কয়টা ইলেকট্রন শর্ট থাকে, 3টা। 7 হলে কয়টা ইলেকট্রন শর্ট থাকে, 1টা। 6 হলে ইলেকট্রন শর্ট থাকে কয়টা, 2টা। ওকে, তাহলে 3টা, 2টা বা 1টা ইলেকট্রন ওরা গ্রহণ করতে পারে, ওরা 1টা, 2টা অথবা 3টা ইলেকট্রন দান করতে পারে। আর 4 হলে ইলেকট্রন ওরা শেয়ার করবে। তো আমরা যদি এবার দেখি, তাহলে যোজনীর সংজ্ঞাটা আমরা এখান থেকে বুঝতে পারি মোটামুটিভাবে। দেখো, কোনো মৌল অন্য মৌলের সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে। কোনো মৌল অন্য মৌলের সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে। ভিডিওটা পজ করে সংজ্ঞাটা লিখে ফেলো, অথবা অন্যভাবে বলা যায় অনুগঠনকালে কোনো মৌলের পরমাণু অন্য মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে। তা দেখো এইটার মধ্যে যেমন খাবার লবণ, আমরা বলছিলাম সোডিয়ামের মধ্যে কয়টা ইলেকট্রন ছিল, 2, 8, 1। কত ছিল, 2, 8, 1। আর এখানে ক্লোরিনের মধ্যে কত ছিল, 2, 8, 7। তাহলে ওর শর্ট কয়টা ছিল, একটা শর্ট ছিল। তাহলে ওর কাছে বেশি ছিল কয়টা, একটা বেশি ছিল। তো ওই একটা ইলেকট্রন ওর কাছে বেশি থাকার কারণে ও একটা ইলেকট্রন দান করছে, তাহলে ওর ক্ষমতা কত, 1। তাহলে এই সোডিয়ামের যোজনী হলো 1। আবার ক্লোরিন এখানে কি করছে, একটা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে ও কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারছে, একটা ইলেকট্রন গ্রহণ করতে পারছে না, তাহলে ওর ক্ষমতাও কত, 1। ওকে, এবার দেখো অক্সিজেন আর হচ্ছে হাইড্রোজেন মিলে কি করে, পানি উৎপন্ন করে। পানির মধ্যে হাইড্রোজেনের দেখো ওর ইলেকট্রন আছেই একটা, হাইড্রোজেন ইলেকট্রন আছে কয়টা, একটা। হাইড্রোজেন ইলেকট্রন কয়টা আছে, একটা। তাহলে ওর কাছে আছে একটাই মাত্র ইলেকট্রন, তাহলে ওর ক্ষমতা তো 1-এর চেয়ে বেশি হবে না। তাহলে হাইড্রোজেনের যোজনী কত, 1। হাইড্রোজেনের যোজনী কত, 1। আর অক্সিজেনের দেখো সর্বশেষ কক্ষপথে, এই যে নীল কালারগুলো যেগুলো দেখছো, এগুলো হচ্ছে অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে 2 আর 6। তাহলে 8 হওয়ার জন্য ওর কয়টা লাগবে, 8 হতে ওর লাগে 2টা ইলেকট্রন। এই 2টা ইলেকট্রন ও গ্রহণ করতে পারবে। তাহলে অক্সিজেনের ক্ষমতা কত, 2। তাহলে এই 2-এর কারণে অক্সিজেন কি করেছে, অক্সিজেন 2টা ইলেকট্রন হাইড্রোজেনের সাথে শেয়ার করছে বা গ্রহণ করছে। তো এখানে হাইড্রোজেনের ক্ষমতা কত, 1। অক্সিজেনের ক্ষমতা কত, 2। ঠিক আছে, তাই এই কারণে 2টা হাইড্রোজেন একটা অক্সিজেনের সাথে মিলে পানি উৎপন্ন করছে। এই কারণে একটা অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন দান করতে পারে। হাইড্রোজেনের যোজনী কত, 1। অক্সিজেনের যোজনী কত, 2। হাইড্রোজেনের যোজনী কত, 1 এবং অক্সিজেনের যোজনী 2। কারণ হচ্ছে হাইড্রোজেনের যোজনী 1 হওয়ার কারণ হচ্ছে একটি মাত্র ইলেকট্রন দান করতে পারে। অক্সিজেনের যোজনী 2 কারণ হচ্ছে ও হচ্ছে 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারে। তার মানে আবার বলতেছি, যোজনী কাকে বলে, একটা মৌল অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকেই যোজনী বলে। একটি মৌল অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকেই যোজনী বলে। তো এখানে হাইড্রোজেনের যোজনী 1 কেন, কারণ হচ্ছে একটা ইলেকট্রন দান করতে পারে। তো ওর কাছে একটা ইলেকট্রন ছিল, ওই একটাই দান করতে পারে, এই জন্য ওর ক্ষমতা 1। আর অক্সিজেনের ক্ষমতা কত, 2, কারণ ওর কয়টা ফাঁকা ইলেকট্রন ছিল, 2টা ফাঁকা ছিল। ওই জায়গায় ওরা অন্য 2টা হাইড্রোজেন ইলেকট্রন ওইখানে প্রবেশ করছে। তো ওর শর্ট ছিল কত, 2। এই 2টা হচ্ছে
অক্সিজেনের যোজনী। ওকে, সবাই বুঝতে পারছো? ইনশাল্লাহ বুঝতে পারছো। যদি প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করবা কমেন্ট বক্সে, এখানে অবশ্যই বলে দিবা, কমেন্ট বক্সে বলবা, কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করবা। ওকে, তারপর দেখো আমরা পরেরটা দেখি, অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়াতে দেখো, অ্যামোনিয়ার ইলেকট্রন বিন্যাস যদি আমরা খেয়াল করি, দেখবা নাইট্রোজেনের কত 2 5, কত 2 5, দেখছো 1 2 3 4 5, আর এখানে 2টা। আমরা তো হাইড্রোজেনে জানছি যে একটা, তাহলে এখানে 5 আছে, 8 হইতে কত লাগবে? 3 লাগবে। 8 হইতে কত লাগবে? 3 লাগবে। তার মানে এখানে শর্ট আছে কত? এখানে শর্ট হচ্ছে, শর্ট আমাদের এখানে শর্ট কত? আমাদের এখানে শর্ট হচ্ছে, আমাদের এখানে শর্ট কত বলো? 3। তাহলে এখানে নাইট্রোজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে? 3টে ইলেকট্রন গ্রহণ করতে পারবে। 1 2 3, এই 3টা হাইড্রোজেনের ইলেকট্রন গ্রহণ করতে পারছে। তো হাইড্রোজেন এখানে একটা দিছে, এখানে একটা দিছে, এখানে একটা দিছে, তো নাইট্রোজেনের ক্ষমতা 3। তাই নাইট্রোজেনের যোজনী কত শিখতে পারলাম? 3। আর হাইড্রোজেনের যোজনী আমরা আগে শিখছি। ওকে, সবাই বুঝতে পারছো? তাহলে অ্যামোনিয়ার ক্ষমতা কত ছিল? অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেনের ক্ষমতা ছিল, নাইট্রোজেনের ক্ষমতা ছিল 3, হাইড্রোজেনের ক্ষমতা ছিল 1। ওকে, এবার দেখো প্রাকৃতিক গ্যাস মিথেন। এর মধ্যে দেখো যে কার্বন আছে, এই কার্বনের দিকে খেয়াল করলে ওর সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? কয়টা ইলেকট্রন আছে? 2 4, 2 4, 2 4 ইলেকট্রনের মধ্যে সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে। ও তাহলে 4টা ইলেকট্রন ও দান করতে পারবে না, ঠিক আছে? আমরা বলছি 3টা পর্যন্ত হলে দান করতে পারবে। এই 4টা হওয়ার কারণে ও কী করছে? ইলেকট্রন শেয়ার করবে। তাহলে ওর যোজনী হচ্ছে কত? 4। ওর যোজনী কত? 4। 8 হতে ও দানও করবে না, গ্রহণও করবে না, ও হচ্ছে শেয়ার করবে। সমান সমান না, অর্ধেক না, অর্ধেক হইলে ও হচ্ছে কী করতেছে? শেয়ার করতেছে, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবা, অধাতু অধাতু শেয়ার করে, অধাতু অধাতু শেয়ার করে। ধাতু আর অধাতু ইলেকট্রন, একটা ধাতুর সাথে একটা অধাতু যখন যুক্ত হয়, সবসময় ধাতু দান করবে, অধাতু গ্রহণ করবে। কিন্তু অধাতু অধাতু যখন যুক্ত হবে তখন ওরা কি করবে? শেয়ার করবে। অধাতু অধাতু হলে শেয়ার, অধাতু অধাতু শেয়ার। আর যখন ধাতু অধাতু তখন হচ্ছে দান বা গ্রহণ হবে, তখন ওরা কী হবে? দান গ্রহণ হবে, ঠিক আছে? তখন দান গ্রহণের মাধ্যমে যে বন্ধন গঠন হয় তাকে বলে আয়নিক বন্ধন, আর শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলে সমযোজী বন্ধন। এটা আমরা 9-এ যখন উঠবো তখন এটা খুব ভালো করে শিখবো। ওকে, তো আমরা আবার দেখতেছি কার্বনের ইলেকট্রন কয়টা আছে? 4টা। কার্বনের ইলেকট্রন কয়টা আছে সর্বশেষ কক্ষপথে? 4টা। তো এই 4টা ইলেকট্রন কী করতেছে? শেয়ার করতেছে। আর হাইড্রোজেন তো জানোই ওর যোজনী কত? 1। তাহলে কার্বনের যোজনী কত আসলো? 4। হাইড্রোজেনের যোজনী কত আসলো? 1। সবাই বুঝতে পারছো? ইনশাআল্লাহ সবাই বুঝতে পারছো, আশা করা যায়। ওকে, আশা করা যায় সবাই বুঝতে পারছো। তো আমরা শিখতে পারলাম কার্বনের যোজনী 4, নাইট্রোজেনের যোজনী 3, অক্সিজেনের যোজনী 2, হাইড্রোজেনের যোজনী 1। ওকে, এবার তোমার বইতে 77 নম্বর পেজে এরকম একটা চার্ট দেখতে পারবা। এটা হচ্ছে যোজনীর চার্ট। ওকে, যোজনীর চার্টটা খুব ইম্পর্ট্যান্ট। এই রসায়ন বোঝার জন্য এই চার্টটা খুব ইম্পর্ট্যান্ট। একটু ফার্স্টে কঠিন কঠিন লাগলেও এটা খুবই সোজা একটা চার্ট। আমি এটা তোমাদের আরেকটু খুব ইজিলি মনে রাখার কিছু টেকনিক সম্পর্কে জানাবো। ওকে, ফার্স্টে দেখো আমরা এটাকে 3টা ভাগে ভাগ করছি, অধাতু, ধাতু, যৌগমূল। আজকে আমরা অধাতু আর ধাতু নিয়ে আলোচনা করব, যৌগমূলকটা আমরা কালকে নিয়ে আলোচনা করব। অধাতু আর ধাতু আজকের আলোচনার বিষয়, যৌগমূলক আমরা কালকে আলোচনা করব। ওকে, দেখো অধাতু, অধাতুর মধ্যে হাইড্রোজেন, আমরা আগেই জানছি হাইড্রোজেনটা হচ্ছে কি? পানি উৎপাদন করে। আমরা এখন যোজনী 1 দেখতেছি, তার মানে ওরা একটা মাত্র অধাতু মানে কি করে? অধাতু ইলেকট্রন গ্রহণ করে অথবা শেয়ার করে। অধাতু কি করে? ইলেকট্রন গ্রহণ করে অথবা শেয়ার করে।
এখানে আমরা অধাতু ওরা কী করবে, ইলেকট্রন শেয়ার করতেছে অথবা গ্রহণ করবে। অধাতু কী করে, ইলেকট্রন গ্রহণ করে অথবা শেয়ার করে। অধাতু কী করে, ইলেকট্রন গ্রহণ করে অথবা শেয়ার করে। ওকে, সবসময় মনে রাখবা, অধাতু কী করে, ইলেকট্রন গ্রহণ করে অথবা শেয়ার করে। তো এখানে দেখো যোজনী 1, হাইড্রোজেনটা আমরা আগেই পড়েছি। হাইড্রোজেন কী করে, হাইড্রোজেন শব্দের অর্থ হচ্ছে পানি উৎপাদন করি। এখানে দেখো একটা বক্স আকারে আমি 4টাকে রাখছি। এই 4টা হচ্ছে হ্যালোজেন। হ্যালো অর্থ কি জানো? হ্যালো, হ্যালো অর্থ কি? ওহে। আমরা ইংরেজিতে হ্যালো অর্থ পড়েছি ওহে, কিন্তু আসলে হ্যালো অর্থ শব্দের হ্যালো একটা গ্রিক শব্দ, এর অর্থ দাঁড়ায় লবণ। জেন মানে উৎপাদনকারী, তাহলে হ্যালোজেন শব্দের অর্থ দাঁড়ায় লবণ উৎপাদনকারী। হ্যালোজেন শব্দের অর্থ কী দাঁড়ায়? লবণ উৎপাদনকারী। ঠিক আছে, হ্যালো শব্দের অর্থ লবণ, আর জেন অর্থ হচ্ছে উৎপাদনকারী। হাইড্রো শব্দের অর্থ পানি, জেন মানে উৎপাদনকারী। হ্যালোজেন অর্থ হচ্ছে লবণ উৎপাদনকারী। তাহলে আমাদের হাতে কয়টা আঙ্গুল আছে? 5টা। তো ধরো তোমার সবচেয়ে বড় আঙ্গুল মানে বুড়ো আঙ্গুল যেটা, এটাকে ধরতে পারো হাইড্রোজেন। বাকি 4টা আঙ্গুলকে 4টা হ্যালোজেনের মৌল মনে রাখবা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। একটা জিনিস মনে রাখবা, এটা অণুগুলো হয় হচ্ছে দ্বিপারমাণবিক, H2, F2, Cl2। ঠিক আছে, ওদের যোজনী 1 হলো ওরা যখন অণু তৈরি করে তখন ওরা সবসময় দ্বিপারমাণবিক হয়। দ্বিপারমাণবিক মানে একটা অণুতে 2টা পরমাণু থাকে। একটা অণুতে যেমন যে দেখছো হাইড্রোজেনের কত, H2 মানে হাইড্রোজেনের 2টা পরমাণু আছে। F2 মানে ফ্লোরিনের অণুতে 2টা পরমাণু আছে। Cl2, এটা আপাতত মনে রাখা লাগবে না, এমনি আর কি বলতেছি। হ্যাঁ, জাস্ট এমনি দেখো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই 4টা হচ্ছে হ্যালোজেন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই 4টা হচ্ছে হ্যালোজেন। সাথে আরেকটা অধাতু আছে হাইড্রোজেন, আরেকটা অধাতু আছে হাইড্রোজেন। ওকে, এটা একটু স্পেশাল একটা গ্যাস, এটা সম্পর্কে তোমরা অনেক জানতে পারবা সব পরের ক্লাসে। ওকে, তাহলে আমরা যোজনী 1 সবাই মোটামুটি বুঝতে পারছি। যোজনী 1 বলতে আমরা বলছি যে যোজনী 1-এর মধ্যে কারা কারা আছে? হাইড্রোজেন। হাইড্রোজেন হচ্ছে পানি উৎপাদনকারী। হাইড্রোজেন মানে কি? পানি উৎপাদনকারী। আর পরে 4টা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন তোমরা প্রতীক সহ মুখস্থ করবা। ওকে, অবশ্যই প্রতীকগুলো জিজ্ঞেস করবো নেক্সট ক্লাসে। যদি সম্ভব হতো ক্লাস থাকতো আমি অবশ্যই জিজ্ঞেস করতাম। যখন স্কুল খুলবে তখন আমরা যখন ক্লাসে আসবো অবশ্যই এগুলো জিজ্ঞেস করবো। ওকে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওকে, সবাই দেখছো ইনশাল্লাহ। এবার দেখো যোজনী 2, যোজনী 2, যোজনী 3, যোজনী 4। তোমার বইতে যোজনী 5 আর 6 লেখে নাই, আমি আর কি তোমাদের সুবিধার্থে এটা লিখে রাখছি। যোজনী 2 দেখছো, এখানে আমি এখানে টেকনিক শেখাবো তোমাদেরকে। দেখো, অক্সিজেনের অ, সালফারের স, ক। অশোক শক খেলো সালফারকে দেখছো, এই যে 2-এর জন্য অশোক, 4-এর জন্য শক, 4-এর জন্য শক মানে সালফার কার্বন, আর 6-এর জন্য তো শুধুমাত্র সালফারই আছে। তাহলে অশোক শক খেলো সালফারকে দেখে। অশোক শক খেলো সালফারকে দেখে। অশোক শক খেলো সালফারকে দেখে। ওকে, মনে রাখো, অশোক শক খেলো সালফারকে দেখে। এখানে ফসফরাসটা সাথে থাকে, এখানে বইতে দেওয়া নাই। এটা অ্যাকচুয়ালি আমরা মাঝে মাঝে ব্যবহার করি, তো এটা আসলে ফসফরাসটা এটা বিশেষ ক্ষেত্রে ব্যবহৃত হয়। অনেকে বলে যে ফসফরাসের যোজনী 5 হয়। হ্যাঁ, ফসফরাসের যোজনী 5 হয়, এটা স্পেশাল কেসে আমরা সবসময় ব্যবহার করব না। ওকে, নাইট্রোজেন আর ফসফরাস 5 হয়, নাইট্রোজেনটা আসলে সবসময় হয় না, ফসফরাস 5 হয়। ওকে, তো এটা ভুল, আমি এটা আসলে ভুল লিখছি। ফসফরাস হবে, নাইট্রোজেনটা হবে না। নাইট্রোজেনটা স্পেশাল কেসে অনেক সময় হয় আর কি, সবসময় হয় না। ফসফরাসটা হবে, আমি এটা ভুল লিখছি। এটা হবে কি ফসফরাস, সরি। ওকে, তাহলে 3 আর 5-এর মধ্যে কী দেখতে পারতেছো? 3 আর 5 সেম না, নাপা। ওকে, তাহলে কি দেখতে পারলা? যোজনী 1-এর মধ্যে কী ছিল? হাইড্রোজেন আর 4টা হ্যালোজেন। কী ছিল? হাইড্রোজেন আর 4টা হ্যালোজেন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। যোজনী 2, 4, 6 মনে রাখতে পারবা। অশোক শক খেলো সালফারকে দেখে। অতে অক্সিজেন, শতে সালফার, কতে কার্বন। অশোক শক খেলো সালফার।
সালফারকে দেখে। ওকে, তারপর দেখো এবার ধাতুগুলো মনে রাখার কিছু টেকনিক আছে, আজকে তোমাকে শেখাবো এগুলা। এইখানে প্রথম দুইটাকে আমরা ক্ষার ধাতু বলবো, হ্যাঁ, সোডিয়াম পটাশিয়াম। পরের তিনটা এটা হচ্ছে মুদ্রা ধাতু। ক্ষার ধাতু কাদেরকে বলে ফার্স্টে আমরা একটু আলোচনা করতেছি। ক্ষার ধাতু হচ্ছে যারা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে তাদেরকে ক্ষার ধাতু বলে। যে সকল ধাতু পানির সাথে বিক্রিয়া করে ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে তাদেরকে ক্ষার ধাতু বলে। আর মুদ্রা ধাতু হচ্ছে যারা আসলে মুদ্রাইকারে চলতো। আগে শুনছো না যে স্বর্ণের মুদ্রা, রৌপ্য মুদ্রা এরকম ছিল, তো এরকম আর কি। ওকে, এখন এগুলো অর্নামেন্ট হিসেবে ইউজ করো না অনেকে, তামা, রূপা, স্বর্ণ এগুলো তো অর্নামেন্ট আকারে ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের সোডিয়াম হচ্ছে কি, সোডিয়াম কি আছে, না কে একসাথে বললে কি হয়, নাক হয় না, নাক। ওকে, তাহলে মেয়েরা নাকে পড়ে তামা, রূপা, সোনা, এবার মনে রাখতে পারবো না, মেয়েরা নাকে পড়ে তামা, রূপা, সোনা। ওকে, নাকে পড়ে তামা, রূপা, সোনা। ওকে, সবাই বুঝতে পারছো? ওকে, নাকের কি আসে, মাক আসে না, তো ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আমরা মনে রাখতে পারি না, নাক, মাক, এইগুলো হচ্ছে ক্ষার ধাতু। ক্ষার ধাতু আমরা কি বলছিলাম, যে সকল ধাতু পানির সাথে বিক্রিয়া করে ক্ষার ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে তাদেরকে ক্ষার ধাতু বলে। আর মৃৎ ক্ষার ধাতু, যে সকল ক্ষার ধাতু মাটিতে পাওয়া যায়। মৃৎ শব্দের অর্থ হচ্ছে মাটি, মৃৎ শব্দের অর্থ হচ্ছে মাটি। যে সকল ক্ষার ধাতু মাটিতে পাওয়া যায় তাদেরকে মৃৎ ক্ষার ধাতু বলে। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, চুনা পাথরের নাম শুনছো? দেখবে সাদা সাদা যে পাথর থাকে তাকে চুনা পাথর বলে। এগুলোর মধ্যে ক্যালসিয়াম কার্বনেট, ওকে, ম্যাগনেসিয়াম এরকম পাওয়া যায়। ওকে, মৃৎ ক্ষার ধাতু। আর পরের পাঁচটা যেটা আছে এগুলো হচ্ছে একদম কমন। তুমি আশেপাশে লোহা দেখো না, লোহা, ঠিক আছে, আয়রন হচ্ছে লোহা। তামা দেখবে অভাব নাই, যত তার আছে তারের ভিতরে সবগুলোর মধ্যে কি থাকে, তামা থাকে। তারপর জিঙ্ক মানে দস্তার অনেকের পুরান বাসায় অনেকের কি থাকে, দস্তার হাঁড়ি পাতিল থাকে না, আর সবার বাসা তো আর পাকা হয় না, টিন দিয়ে তৈরি হয় না, তাহলে টিন। তারপর একটা অ্যাড দেখছো না, পিএইচপি ক্ষতিকারক সীসা থাকে না, সীসা আসলে কি একটু ক্ষতিকারক হইলেও এটা খুব বেশি প্রয়োজন হয়। মাছের বড়শির জন্য যেটা থাকে ওটা সীসা হয়। তারপরে এবং টিনের মধ্যে অল্প পরিমাণ সীসা মিশাইতে হয়। তারপর যে অনেকে দেখো না অ্যাকশন মুভি দেখায়, মুভির মধ্যে কি গুলি টুলি করে না, এই গুলির মধ্যেও কী থাকে, সীসা থাকে। ওকে, তাহলে এই পাঁচটা হচ্ছে খুব কমন ধাতু, এটা পাঁচটা মুখস্থ করো আলাদাভাবে। আয়রন, কপার, জিঙ্ক, টিন, লেড, আয়রন, কপার, জিঙ্ক, টিন, লেড, আয়রন, কপার, জিঙ্ক, টিন, লেড, এই পাঁচটা হচ্ছে খুব কমন। ওকে, এবার দেখো অ্যালুমিনিয়াম, আয়রন এবং গোল্ড, এই তিনটা হচ্ছে যোজনী 3, ওদের যোজনী হচ্ছে 3। এই 3 হচ্ছে ওরা 3টা করে ইলেকট্রন দান করতে পারে। ওকে, এইখানে তোমরা যে জিনিসটা দেখবা, অ্যালুমিনিয়াম হচ্ছে তোমার এরোপ্লেন বানানোর জন্য তোমার অবশ্যই অ্যালুমিনিয়াম দরকার, হালকা তো আমরা অ্যালুমিনিয়াম ব্যবহার করি। এটার সাথে অল্প পরিমাণ আয়রন। ধরো সৌদিতে অনেক স্বর্ণ বাসে না, তো ওই জন্য আমরা বলতে পারি যে সৌদি বাসার প্লেন অনেক দামি প্লেন, তো ওটা স্বর্ণ দিয়ে তৈরি। ওকে, সৌদি বাসার প্লেনটার মধ্যে কী থাকবো, অ্যালুমিনিয়াম, আয়রন, গোল্ড। আমরা লাস্টে পড়ছিলাম না যে টিন আর লেড, এটা আবার 4-এ আসছে। এখন অনেকে আমাকে জিজ্ঞেস করবা, স্যার এই আশ কি আর ইক কি? আশ আর ইক, আশ শব্দের অর্থ দাঁড়ায় যেটা আগে আসছে সেটা আশ, যেটা পরে আসছে ইক, বুঝছো? এখন ধরো এখানে কপারের এটার নাম হচ্ছে কর্পূর থেকে আসছে কাপরাম, ঠিক আছে, দেখে কাপরাম, বুঝছো? কপার শব্দটা আসছে, কপার মানে তামার ইংরেজিতে হচ্ছে কপার, এটা আসছে কাপরাম শব্দ থেকে, ঠিক আছে। এই কাপরাম শব্দ থেকে এটা হয়েছে কর্পূর। এখন আমরা যখন এই যে এটাকে বলি কিউপ্রাস, বুঝছো? প্রথম যোজনী যখন 1 দেখাবে তখন আমরা এটা বলি কিউপ্রাস, যোজনী যখন 2 দেখাবে তখন এটাকে বলবো কিউপ্রিক। এরকমভাবে এটা হচ্ছে তোমার স্বর্ণকে
গ্রিক ভাষায় ল্যাটিন ভাষায় অরাম বলে, ল্যাটিন ভাষায় অরাম বলে, ঠিক আছে। তাহলে যখন যোজনী 1 হবে তখন হচ্ছে অরাস, ঠিক আছে। যখন যোজনী 3 তখন হচ্ছে অরিক। ঠিক একইভাবে আমরা যখন আয়রন হবে, আয়রন যেটা আমরা কি বলছি, আস হচ্ছে যেটা আগে আসবে সেটা আস, যেটা পরে আসবে যেটা আগে আসবে সেটা আস, যেটা পরে আসবে ওটা ইক। তাহলে আয়রন এটার ল্যাটিন নাম হচ্ছে, ওকে। তাহলে আস যখন যুক্ত হবে, আচ্ছা তোমাদের একটু মনে রাখবা ধাতুর নামের শেষে কী যুক্ত থাকে, আম, যেমন পটাশিয়াম, ঠিক আছে। এটা কিন্তু ফজলিয়াম বা ল্যাংরাম না, হ্যাঁ। ধাতুর নামের শেষে কী যুক্ত হয়, আম যুক্ত হয়, সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে। তাহলে কিউব, এটার কপারে কী ছিল, কিউপ্রাম, এটা ল্যাটিন নাম কী ছিল, কিউপ্রাম। সিলভার একটা মনে নেই মুহূর্তে। গোল্ডের ছিল অরাম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে। আয়রনের ল্যাটিন নাম হচ্ছে ফেরাম, ঠিক আছে। তাহলে প্রথমটা কী ছিল, ফেরাস, পরেরটা কী ছিল, ফেরিক। কপারের কী ছিল, এটা বলছিলাম, কী বলছি, কাপ্রাম। তাই কাপ্রাম হচ্ছে কিউপ্রাস, কিউপ্রিক। জিঙ্ক, টিন, লেড, হ্যাঁ। টিনেরটা হচ্ছে স্টেনাম, টিনের ল্যাটিন নাম হচ্ছে স্টেনাম। দেখছো অ্যাসেন আসছে কই থেকে, স্টেনাম থেকে আসছে। অ্যাসেন কই থেকে আসছে, স্টেনাম, স্টেনাম, ওকে। তারপর স্টেনাম, স্টেনামের যদি আস হয় স্টেনাস। প্লাম্বাস, প্লাম্বিক, প্লাম্বাস, প্লাম্বিক, দেখছো প্লাম্বিক, প্লাম্বাস, প্লাম্বাস, প্লাম্বিক। সবাই ক্লিয়ার? তাহলে দেখো যে প্লাম্বাস, প্লাম্বিক, প্লাম্বাস, প্লাম্বিক, স্টেনাস, স্টেনিক। আজকের ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে অলরেডি। আমার মনে হয় আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করা উচিত। তো একটু হোমওয়ার্ক দিয়ে দিই তোমাদের, ওকে। তোমরা হোমওয়ার্কগুলো খুব ভালো করে করবা। যোজনী যে 4টা শিখছো, এই যোজনী 4টা তোমাদের ফার্স্ট কাজ হবে, যোজনী 4টা পড়া। তারপর তোমাদের নেক্সট কাজ হবে প্রতীক সংকেতের সংজ্ঞাগুলো পড়া, রাসায়নিক বিক্রিয়া সংজ্ঞা পড়া। আজকে যা যা পড়ানো হয়েছে ভালো করে পড়বা, ওকে। তো আমরা আপাতত বইয়ের এই চ্যাপ্টারটা বইয়ের থেকে পড়ে ফেলার চেষ্টা করো। আমরা পরবর্তীতে আরও অনেক কিছু দেখব, ওকে। আমাদের পরবর্তী ক্লাসটা আমরা আগামীকালকে আপলোড করব। ওই পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে রিক্সাবাজার